ক্লাসে কিন্তু আমরা সম্পূর্ণ পাঠটুকু দেখতে পারিনি, তাই না? আমরা অ্যাওয়ারনেস এর কিছু অংশ হচ্ছে দেখেছিলাম। সো চলেন আমরা আবার এখানে চলে যাই। আমাদের বিজনেস ম্যানেজারে ঠিক আছে? আমরা আমাদের দেখেন এড ম্যানেজারে এখানে হচ্ছে চলে আসলাম। তো এড ম্যানেজারে আসার পরে সর্বপ্রথম আমাদের কাজ হয় কোনটা? সর্বপ্রথম আমাদের কাজ হয় হচ্ছে এখান থেকে আমাদের এড অ্যাকাউন্টটা চুজ করা। ঠিক আছে? আমরা হচ্ছে এড অ্যাকাউন্টটা চুজ করে ফেললাম। দেখেন এড অ্যাকাউন্ট চুজ করার পরে এখন এই এড অ্যাকাউন্টের আন্ডারে আমি যতগুলো ক্যাম্পেইন করেছিলাম আগের সেগুলোও কিন্তু আমার একসাথে চলে আসবে। এর জন্য আমি বলেছিলাম যে এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ম্যানেজার অ্যান্ড এড অ্যাকাউন্ট ক্রিয়েশন। ঠিক আছে? তো চলেন আমরা যতটুকু পার্ট পর্যন্ত শেষ করেছিলাম তারপর থেকে আমরা যাব। আমরা প্রথম থেকে আবার শুরু করি। অ্যাওয়ারনেস থেকে আমি এই যে এখান থেকে আমরা নাম দিতে পারবো। ঠিক আছে? এই যে এই জায়গাগুলো থেকে আমি হচ্ছে ক্যাম্পেইন নেম এগুলো এর আগে ক্লাসে দেখিয়েছিলাম। আমি সরাসরি কন্টিনিউ করি। তো দেখেন আমরা কিন্তু প্রথম পার্টটুকু দেখেছিলাম। এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন পর্যন্ত দেখেছিলাম। এই যে এইখান থেকে মেবি আমাদের দেখা হয় নাই। এই যে অ্যাড স্কেডিউল। এখন দেখেন ডেইলি বাজেটের ক্ষেত্রে আমাদের এই অ্যাড স্কেডিউলটার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ এটাকে আপনাকে এডিট করতে দিচ্ছে না। কিন্তু যখন আপনি লাইফ টাইম বাজেটে যাবেন তখন দেখেন এখান থেকে আপনাকে অ্যাড স্কেডিউল অন করতে দিচ্ছে। এখন আমাদের কি একটা জিনিস মনে আছে যখন আমরা ক্যাম্পেইন করার আগে আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েশন দেখেছিলাম তখন ওইখানে কি এরকম একটা অপশন ছিল না যে আমরা পোস্ট কি স্কেডিউল করতে পারতাম? মনে আছে কারো? পোস্টকে স্কেডিউল করার একটা অপশন ছিল না আমাদের কাছে এখানে? যে আমরা পোস্টগুলোকে স্কেডিউল করতে পারতাম। এখন কথা হচ্ছে যে ঐরকম একটা অপরচুনিটি বা অপশন যেহেতু আমাদের কাছে ছিল, দেখেন এই জায়গাটাতেও কিন্তু সেই জিনিসটা আছে। যে আপনি যদি চান আপনার অ্যাডটাকে schedule করে হচ্ছে রান করাতে পারেন। সো আমি যদি এটাকে টিক দেই, দেখেন আমি schedule এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই schedule এর অপশনটা কোথা থেকে আসবে দেখেন, আমি এখানে অ্যাড সেটে চলে যাই। অ্যাড সেটে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করতে হবে আমাদেরকে। এই যে দেখেন অ্যাড শিডিউলিং নামক একটা অপশন এইখানে পপ আপ হয়ে গেছে। ঠিক আছে? অ্যাড স্কেডিউল নামক একটা অপশন কিন্তু ঠিক এই জায়গাটাতে পপ আপ হয়ে গেছে। এখন দেখেন অ্যাড স্কেডিউলের মূল কাজটা কি বা অ্যাড স্কেডিউলের বেসিক কাজটা কি? অ্যাড স্কেডিউলের মূল কাজ হচ্ছে যে আপনার অ্যাডটাকে সে নির্দিষ্ট কিছু সময়ে দেখাবে আর সেটা আপনি ফিক্স করতে পারবেন। যেমন দেখেন মানডে, টুইসডে, ওয়েডনেসডে এরকম করে সাপোজ আমি চাচ্ছি ফ্রাইডেতে হচ্ছে সকাল ৯টা থেকে নিয়ে রাতের ৯টা পর্যন্ত সে দেখুক। ঠিক আছে? এই দুটো তুলে দিই। সকাল ৯টা থেকে রাতের ৯টা পর্যন্ত সাপোজ দেখুক আমি এরকম কিছু একটা চাচ্ছি। তাহলে দেখেন আমি যতটুকু সময় সিলেক্ট করে দিলাম, ফ্রাইডেতে ততটুকু সময়ই হচ্ছে আমার ক্যাম্পেইনটা দেখাবে। ওয়েডনেসডেতে আমি যতটুকু সময় সিলেক্ট করব, ততটুকু সময়ই হচ্ছে শুধুমাত্র ওয়েডনেসডেতে দেখাবে। এই যে বাকি এই সময়গুলো আছে না? বাকি এই সময়গুলোতে কিন্তু আমার এই ক্যাম্পেইনটা দেখাবে না। এরপর দেখেন মানডে। মানডেতে সাপোজ এরকম আমি কিছু সিলেক্ট করে দিলাম, এরকম কিছু সিলেক্ট করে দিলাম, এরকম সিলেক্ট করে দিলাম। স্যাটারডেতে কিছু সিলেক্ট করে দেই, সানডেতে কিছু সময় সিলেক্ট করে দিলাম। মানে আমি যে এখানে নির্ধারিত কিছু আওয়ার সিলেক্ট করেছি, এই আওয়ার গুলোতেই শুধুমাত্র হচ্ছে আমার ক্যাম্পেইনটা দেখাবে। অন্য কোনো সময় কিন্তু আমার ক্যাম্পেইন আর দেখাবে না। এখন একটা জিনিস সবাই একটু চিন্তা করেন। এখানে দেখেন এভরিডেও আছে। সাপোজ আপনি চাচ্ছেন রাতের এই ১২টার যে স্লট আছে এটা প্রত্যেকদিন দেখাবে। তাহলে এই যে এভাবে দিয়ে দেন, এভরিদিন হয়ে যাবে, এভরিডে হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি যে এই যে আমার অ্যাডটা যে এই সময়গুলোতে অফ থাকবে, তাহলে অন হওয়ার পর এটা কি সরাসরি অডিয়েন্সকে দেখানো স্টার্ট করবে? নাকি এইটা হচ্ছে আরো কিছু সময় নিয়ে দেন অডিয়েন্সকে দেখাবে? বলেন তো? একটা অ্যাড শুরু হতে আমাদের কত সময় নিবে? আমি বলেছিলাম
মনে আছে কারো? 24 আওয়ার্সের মতো আমাদের সময় নেয় না একটা অ্যাড রান হতে? এখন কথা হলো আমি যদি এই অ্যাডটাকে বারবার অন অফ করি, ঠিক আছে? এটা কিন্তু বেসিক্যালি অন অফ, যে আপনার অ্যাডটা হচ্ছে সকাল পর্যন্ত দেখাচ্ছে, আবার রাতে অফ হচ্ছে। আবার কিছুক্ষণ দেখাচ্ছে, আবার হচ্ছে অফ হচ্ছে। এখন একটা বিষয় আমাকে একটু বলেন তো, এই যে অন অফ বারবার হচ্ছে, তাহলে এইখানে কি মানে আমার অ্যাডটা আবার নতুন করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে কিছু পরিমাণ কি সময় বেশি নিবে না? প্লাস আমার অডিয়েন্সের কাছে যে পৌঁছাবে, তো তার আগে কি আবার হচ্ছে সে নতুন করে কিছু বাজেট স্পেন্ড করবে না? বাজেট স্পেন্ড করে এরপরে হচ্ছে যে সে আবার অডিয়েন্সকে দেখানো স্টার্ট করবে। এখন কথা হলো, আমরা যদি এরকম একটা schedule করে দেই, তাহলে এটা কি আমাদের লাভ হতে পারে নাকি ক্ষতি হতে পারে বলেন তো অ্যাডে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমি যতটুকু আলোচনা করলাম যে আমাদের কি এই schedule অপশনটা মানে ব্যবহার করা উচিত নাকি এই schedule অপশনটা ব্যবহার করা উচিত না? এইটা কিন্তু আমাদের লস হবে। এটা কিন্তু আমাদের করাটা উচিত না। কারণ আপনি চিন্তা করেন, আমি একটু দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। দেখেন, আপনি সাপোজ মানডেতে এই কয়েক ঘন্টা ক্যাম্পেইনটা দেখাচ্ছেন। মানে এই কয়েক ঘন্টা অফ। এখন নেক্সট ডেতে যখন এখান থেকে এই ক্যাম্পেইনটা অন হবে, তখন কিন্তু এই ক্যাম্পেইনটা কিছু সময় হচ্ছে আবার টাইম নিবে। টাইম নিয়ে সে হচ্ছে রিলেভেন্সি খুঁজবে। মনে আছে আমরা রিলেভেন্সির একটা কথা বলেছিলাম ১ম ৫০০ জন। এখন কথা হচ্ছে এই ক্যাম্পেইনটা একটু সময় নিয়ে যখন আবার সে অডিয়েন্স খোঁজা স্টার্ট করবে, তখন সে পটেনশিয়াল ক্লায়েন্ট পেতে, পেতে আপনার $৪-৫ আবার হচ্ছে মানে চলে যাবে। হ্যাঁ, রেকর্ডিং আমাদের অন আছে। আপনার $৪-৫ আবার চলে যাবে। তাহলে বলেন তো, এই আপনি যে অন অফ করতেছেন, বারবার আপনার অ্যাডে কিন্তু একটু বেশি, বেশি কস্ট পড়তেছে। প্লাস আরেকটা জিনিস চিন্তা করেন। আপনি কি কোনোভাবে সিউরিটি দিয়ে বলতে পারেন যে রাতের ১২ টার পর আপনার কোনো ক্লায়েন্ট আসবে না? যদি রাতের ১২ টার পর একটা পটেনশিয়াল ক্লায়েন্ট আসতো তখন? বা দুপুরেও যদি আসতো তখন কি করবেন? আমাদের কাছে কিন্তু গ্যারান্টিড কোনো সোর্স নাই যে আমার এই অডিয়েন্স রাতে আসবে নাকি দিনে আসবে। আমরা হয়তোবা একটু বলতে পারি যে হ্যাঁ, ঠিক আছে আমার রাতে বাংলাদেশের মানুষ বেশি ঘুমায়, সো আমি রাতে অফ করে রাখতে পারি। আ হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি এটাকে বারবার এরকম অন অফ এর ভিতরে রাখি, তাহলে Facebook কিন্তু রেজাল্টের উপর একটা ইফেক্ট দিতে পারে এখানে। সো তাহলে কি এটা আমাদের অফ করে রাখাই উচিত না? এই জিনিসটা কি আমাদের অফ করে রাখা উচিত না? এটা যদি আমরা অফ করে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। কেন ভালো হয়? তাহলে আমার ক্যাম্পেইন খুব সুন্দর করে স্মুথলি চলবে। কোনো প্রকার প্রবলেম হবে না। প্লাস হচ্ছে এই ক্যাম্পেইন থেকে আমি একটা ভালো আউটপুট পাবো। সো চলেন আমি এখানে চলে আসি আবার। আমরা এখান থেকে এটাকে অফ করে দিব। কন্টিনিউ করি। এরপরে দেখেন আমরা আমাদের অ্যাড সেট লেভেলে চলে আসি। এখন দেখেন অ্যাড সেট লেভেলে এখানে কি, কি আছে? ১ম এ এখানে নাম নতুন করে বলার কিছু নাই। এটা আমরা আগে থেকেই সেট করে আসবো। এরপরে দেখেন পারফরম্যান্স গোল। এখন পারফরম্যান্স গোল নিয়ে একটু কথাবার্তা আছে। যেমন দেখেন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করতেছি। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষ কেন করে থাকে বলেন তো? আমরা ফানেলিং শিখেছি, ফানেলিং পড়েছি। আমরা কিন্তু জানি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার আমার মূল উদ্দেশ্যটা কি? বলেন তো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার মূল উদ্দেশ্যটা এখানে কি? বা আমরা কেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি? ব্র্যান্ডিং আরো আর কি অ্যান্সার? ব্র্যান্ড, প্রমোট, ব্র্যান্ডিং। না ম্যাক্সিমাইজ প্রফিট না তো। ফুয়াদ, ম্যাক্সিমাইজ প্রফিট না। প্রফিট হচ্ছে একদম লাস্ট পর্যায়ে। এইখানে আমাদের টার্গেট ছিল কি? এখানে আমাদের টার্গেট ছিল যে মানুষকে আমি আমার ব্র্যান্ড সম্পর্কে জানাবো বা আমার বিজনেস সম্পর্কে মানুষকে অবগত করব। তো এখন কথা হচ্ছে মানুষকে যদি আপনি সবথেকে বেশি জানাতে চান তাহলে আপনার এখানে কোন অবজেক্টিভটা ভালো? এখানে কিন্তু আপনি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড এই অবজেক্টিভটা বা এই গোলটা পারফরম্যান্স গোল এই ডিফল্ট যেটা আছে সেটা দেওয়াই ভালো।
দেখেন এখানে ওরা ইমপ্রেশনের কথাও বলেছে। ইমপ্রেশনে ওরা কি করবে? ওরা ট্রাই করবে যে মানে as many as time possible। এখন কথা হচ্ছে ইমপ্রেশন দিয়েও আমাদের লাভ নাই। মানুষকে যদি দেখিয়ে চলে যায় তাহলে তো বিষয়টা হচ্ছে না। কিন্তু আমার যদি রিচ হয়, বেশি, বেশি মানুষের কাছে এটা পৌঁছায়, তাহলে এটা আমার জন্য ভালো। দেখেন ওরা এখানে রেখেছে maximize ad recalled lift। মানে ওরা এরকম মানুষকে দেখাবে বা এরকম করে দেখাবে যেন আপনার এই অ্যাডটাকে বেশি দিন যাবত হচ্ছে মনে রাখতে পারে। কিন্তু দেখেন যাদেরকে আমি বেশি যদি রিচ করতে পারি, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালিই মনে রাখবে। সো এখানে আমার এক্সট্রা করে কোনো কিছু করার নাই। এরপর দেখেন যদি ভিডিও দিয়ে থাকেন, সেক্ষেত্রেও আমাদের এখানে কিন্তু অপশন আছে। যেমন কি অপশন এখানে আছে দেখি আমরা। আমাদের এখানে মানে ১৫ সেকেন্ডের কম বা ১৫ সেকেন্ড এরকম দেখেছে মানুষকে ওরা হচ্ছে টার্গেট করবে আরকি। হ্যাঁ? এরপর দেখেন maximize 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও ভিউয়ার। তো দেখেন বেসিক্যালি এগুলো ভিডিওর জন্য, এগুলো আমাদের দরকার নাই। আমাদের মেইন মোটিভ হবে হচ্ছে আমি রিচ চাই। ঠিক আছে? আমার এখানে যতটুকু সম্ভব রিচ নেওয়া যায়, সেটা হচ্ছে আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের পারফরম্যান্স গোল কোনটা হবে? আমাদের পারফরম্যান্স গোল হবে হচ্ছে যে maximize reach of ad। ঠিক আছে? আমি চাচ্ছি এখানে যে বেশি, বেশি মানুষের কাছে আমার যে প্রোডাক্টটা আছে সেটা পৌঁছে যাক। ঠিক আছে? বেশি, বেশি মানুষের কাছে আমার প্রোডাক্টটা জাস্ট পৌঁছে যাক। আমার এর বেশি আর কোনো চাহিদা নাই। এরপর দেখেন এখানে আমরা আমাদের Facebook এর পেজটা সিলেক্ট করতে পারতেছি as usual। তারপর দেখেন এখান থেকে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে frequency cap। এখন আমি যদি frequency cap বলি, তাহলে দেখেন একজন মানুষকে আপনি কতবার একটা অ্যাড দেখাবেন? যেমন দেখেন আপনি যদি এখানে বলে দেই, সাপোজ আমি এটাকে কমায় দেই। যেমন দেখেন আমি যদি চাই যে একজন ব্যক্তিকে ৩ দিনে ১০ বার অ্যাড দেখাতে, তাহলে কিন্তু সেটা আমি করতে পারবো। ঠিক আছে? মানে ৩ দিনের ভিতর সে হচ্ছে ১০ বার আমার অ্যাডটা দেখবে। ধরেন এই জিনিসগুলো আমরা কখন করি? এগুলো করি হচ্ছে যদি আমাদের স্পেসিফিক কোনো টার্গেটেড অডিয়েন্স থাকে, যাদেরকে হচ্ছে আমি আমার ক্যাম্পেইনটা বারবার দেখাবো, বারবার দেখাবো, তাহলে এটা হচ্ছে আমি করতে পারি। ঠিক আছে? মানে একজন মানুষকে আমি বারবার দেখাতে পারবো। কিন্তু দেখেন মানে আ আমরা যদি ডিফল্টনেস এর দিকে যাই, তাহলে ডিফল্ট কি বলে? আপনি এই জায়গাগুলোতে অডিয়েন্সকে হচ্ছে ফ্রি রেখে দিতে পারেন। কারণ দেখেন আপনি যদি ১ দিনে ১০ বার দেখান বা ৩ দিনে ১০ বার দেখান মানে সে কন্টিনিউয়াসলি অ্যাড দেখবে। এখন একটা অডিয়েন্স যদি কন্টিনিউয়াসলি অ্যাড দেখে সে অনেক সময় বিরক্ত হয়ে যায় না? যেমন দারাজ ফুড পান্ডার অ্যাড দেখে অনেকে বিরক্ত হয়েছেন না এখান থেকে? যে বারবার হচ্ছে একই অ্যাড দেখায়। কি ব্যাপার? বারবার একই অ্যাড দেখায়। তাই না? সো আমাদের কিন্তু এইখানে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে ফ্রিকোয়েন্টলি আছে। ফ্রিকোয়েন্টলি ক্যাপ আমাদের কাছে আছে কিন্তু আমরা যদি এখানে নিজেরা ওইভাবে আরকি এটাকে মিসইউজ করি, সেক্ষেত্রে কি আপনার যদি বিরক্ত লাগে তাহলে অন্য আর ১০ জনের কি বিরক্ত লাগবে না? আমার আপনার যদি বিরক্ত লাগে তাহলে অন্যদের বিরক্ত লাগবে না? সো এখন কথা হচ্ছে যদি বিরক্ত লাগে তাহলে তারা তখন কি করে বলেন তো? আমার অ্যাডটা কি ক্লোজ করে দেয় না? আমার অ্যাডটায় কি আ রিপোর্ট করে দেয় না অনেক সময়? এখন আপনার অ্যাডে যদি কেউ রিপোর্ট করে তাহলে বলেন তো একটা প্রবলেম হতে পারে সেটা কি? যদি আপনার অ্যাডে কেউ রিপোর্ট করে তাহলে একটা প্রবলেম হয় না? মনে আছে আমরা যখন আমাদের এই অ্যাডের রুলস রেগুলেশন সম্পর্কে শিখছিলাম, তারপরে আমাদের ওই যে বিডিং সম্পর্কে শিখছিলাম, তখন এরকম একটা জিনিস ছিল না? যে যদি কেউ আমার অ্যাড ক্লোজ করে দেয়, আমার অ্যাডে রিপোর্ট করে, স্প্যাম হিসাবে রিপোর্ট করে, তখন কি হয়? তখন কিন্তু আমার রিলেভেন্সি স্কোর কমে যায়। সো এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু আপনার রিচ কমে যাবে। Facebook তখন তাহলে কি ইন্ডিকেশন পাবে? Facebook একটা ইন্ডিকেশন পাবে যে এই অ্যাডটা বাজে। এর জন্যই এই মানুষটা এটাকে ক্লোজ করছে বা রিপোর্ট করে দিছে। সো তখন কিন্তু আপনার অ্যাডের রিচের পরিমাণটা হচ্ছে কমে যাবে। সো বুঝতে পারছেন? এই জায়গাটা আমাদের কাছে একটা লুপ হোলের মতো আছে কিন্তু আমরা এটার মিসইউজ করব না। কারণ মিসইউজ করতে গেলে বা ফ্রিকোয়েন্টলি মানুষকে জোর করে দেখাতে গেলে এটা কিন্তু হিতে বিপরীত হবে। আপনার উপরে এসেই পড়বে।
ঠিক আছে? আপনার উপরে এসেই পড়বে। সো এই জায়গাটা থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে? এরপর চলেন আমরা এখানে চলে যাই। এটা হাইড করে দেই। ডায়নামিক ক্রিয়েটিভ সেলস সেটের সময় আমি বুঝাবো। ঠিক আছে? এখন আর বুঝাবো না। এখন দেখেন এখানে বাজেট অ্যান্ড স্কেডিউল। কিন্তু দেখেন বাজেট কিন্তু আমরা আগের থেকেই করে আসছি। বাজেট করার দরকার নেই। আমরা জাস্ট স্কেডিউল করব। এখানে আপনি আপনার এন্ড ডেট এবং স্টার্ট ডেট দুটোই দিতে পারবেন। সো আপনার অ্যাডের বাজেট যদি ১০ দিন থাকে এখানে ১০ দিন দিবেন, ১১ দিন থাকে ১১ দিন দিবেন, ১২ দিন থাকে তাহলে ১২ দিন দিবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনার অ্যাডভার্টাইজমেন্টের বাজেটের উপর নির্ভর করে হচ্ছে এখানে সবকিছু সেট করবেন। এখন দেখেন এখানে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন একটা ইরর আসছে যে দিস স্টার্ট ডেট ইজ ইন দ্য পাস্ট। মানে এই যে দেখেন এখন ৬টা ২২ বাজে আর আমার স্টার্ট ডেট ১৯ ডিসেম্বর ৬টা ৮ ছিল। তার মানে কি এই ডেটটা পাস্ট হয়ে গেছে না? ওদের কিন্তু এরকম প্রবলেম যে আসছে এটা ঠিক আছে। কারণ ডেট পাস্ট হয়ে গেছে সো এটা প্রবলেমেটিক। তো আপনি এই ইররের সমাধান কিভাবে করবেন? সুন্দর করে রিসেট ইওর স্টার্ট ডেট টু টুডে। দেন দেখেছেন এখানে ২৩ হয়ে গেল আর আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। শেষ। খুবই সিম্পল একটা বিষয়। সো আমি এখান থেকে কি করব? স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা সিলেক্ট করে দেব। এরপরে দেখেন আমাদের এখানে আবার এখানে নিয়ে আসছে না, এটা দরকার নাই। আমরা অলরেডি এটা করেছি। এখানে দেখেন অ্যাড এর সেট স্পেন্ডিং লিমিট। কিন্তু দেখেন আমরা কিন্তু জেনেছিলাম যে এরকম আমরা কোনো স্পেন্ডিং লিমিট রাখবো না। অ্যাড সেটের কোনো স্পেন্ডিং লিমিট রাখবো না। কারণ লিমিটেশন রাখলে একটা প্রবলেম হতে পারে। সেটা কি? আমাদের যদি লিমিটেশন রাখি আমরা সাপোজ, তাহলে আমাদের কি প্রবলেম হবে? একজন বলেন তো? যে আমরা যদি আমাদের অ্যাডকে ফেসবুককে বারবার হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গায় বেঁধে রাখি, তাহলে আমাদের একটা প্রবলেম হতে পারে। সেটা কি? কে বলতে পারবে দেখি? একজনই পারলো, আর কেউ নাই? এখানে যখন আপনি ফেসবুককে লিমিটেশনের ভিতর রাখবেন, তখন আপনার রেজাল্ট বাজে হবে। আপনার রেজাল্ট ড্রপ করবে। ঠিক আছে? কারণ ও তখন নিজের মতো করে বা নিজের যে বেস্ট একটা আউটপুট ও দিবে, সেটা কিন্তু ও দিতে পারবে না তখন। ঠিক আছে? সো এই জায়গাটাতে আমাদের একটু সতর্ক থাকতে হবে। এরপর দেখেন আমরা এখন ইম্পোর্টেন্ট জায়গাগুলোতে চলে যাচ্ছি। প্রথমত আমরা লোকেশন দিয়ে হচ্ছে শুরু করি। ধরে নেন যে আমি এখানে বাংলাদেশের ভিতরে আমি ঢাকার মানুষকে টার্গেট করব। এখানে লোকেশন দেওয়ার সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। লোকেশন দেওয়ার সময় ১ম এ যে জিনিসটা মাথায় রাখবেন, সেইটা হচ্ছে আমি যে এই লোকেশনটা দিচ্ছি, এই পুরো লোকেশনের ভিতর কি আমার প্রোডাক্ট ডেলিভারি করার ক্যাপাবিলিটি আছে? তাহলে দেন। আর যদি প্রোডাক্ট ডেলিভারি করার ক্যাপাবিলিটি শুধুমাত্র ঢাকায় থাকে, তাহলে আপনি এখানে ঢাকা দেন। দেখেন, আমরা এখানে অল ওভার বাংলাদেশও দিতে পারি, আমরা এখানে হচ্ছে শুধুমাত্র ঢাকাও দিতে পারি। কিন্তু এই জিনিসটা নির্ভর করে কার উপর বলেন তো? ঢাকা দেওয়া বা বাংলাদেশ দেওয়া, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সবগুলো নির্ভর করে কার উপর? আমাদের বিজনেসের স্ট্রাকচারের উপর নির্ভর করে না? বা আমার যে বিজনেসের ক্যাপাবিলিটি আছে, সেটার উপর নির্ভর করে না? যেমন দেখেন, আমার অডিয়েন্স যদি শুধুমাত্র ঢাকায় থাকে, তাহলে আমি পুরো বাংলাদেশের মানুষকে দেখিয়ে কোনো লাভ আছে? যদি আমি মানে শুধুমাত্র অডিয়েন্স থাকে হচ্ছে ঢাকায়, কিন্তু আমি অল ওভার বাংলাদেশের মানুষকে দেখাচ্ছি। আমার ডেলিভারি ম্যান বা ডেলিভারি সাপোর্ট সিস্টেম হচ্ছে শুধুমাত্র ঢাকা পর্যন্ত। কিন্তু আমি কি করতেছি? আমি হচ্ছে পুরো বাংলাদেশ দিয়ে রাখতেছি। তাহলে এই জিনিসটা কি আমার জন্য বেনিফিশিয়াল হবে কখনো? বাইরের থেকে যদি মানুষ সাপোজ দেখেন, আপনার ডেলিভারি করার ক্ষমতা নাই ঢাকার বাইরে। এখন আপনি কি করলেন? অল ওভার বাংলাদেশ দিয়ে রাখলেন। সাপোজ ঢাকার বাইরের থেকে একটা অর্ডার আসলো, তাহলে সেইটা তখন আপনি কিভাবে কি করবেন? সেটা তখন আপনি কিভাবে ম্যানেজ করবেন? কিন্তু আপনি কিন্তু শেষ মুহূর্তে যেয়ে তাকে প্রোডাক্টটা দিতে পারবেন না, তাই না? প্রোডাক্ট দেওয়া যাবে? প্রোডাক্ট কিন্তু দেওয়া যাবে না। সো
সেই ক্ষেত্রে কিন্তু নিজেদের তখন উপর প্রেশার পড়ে যাবে। ফুড নিয়ে কাজ করলে শুধু নিজের জেলায় দিতে হবে। হ্যাঁ, এরকম না। যেমন দেখেন, আপনার যদি লোকাল বিজনেস হয় বা ঢাকা কেন্দ্রিক বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি ঢাকার মানুষকে এখানে টার্গেট করবেন। কারণ আপনার যদি ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে আপনি বাইরের মানুষকে বা অল ওভার বাংলাদেশের মানুষকে যদি টার্গেটও করেন, ভালো আউটপুট কিন্তু আসবে না। ঠিক আছে? সো আমাদের প্রত্যেকটা জিনিস দেখতে হবে। আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখবো আমার বিজনেসের স্ট্রাকচার, আমার বিজনেসের ক্যাপাসিটি, আমার ডেলিভারি সিস্টেম, আমার যে কাস্টমারগুলো আছে এরা কোথায় আছে? এই ৪ টা জিনিসকে আপনি সমন্বয় করে এরপরে হচ্ছে এখানে এসে লোকেশন সেট করবেন। দেখেন যদি অল ওভার বাংলাদেশ হয়, বাংলাদেশ ডিফল্ট ভাবে সেট করাই আছে। আমি ঢাকারটা দেখাই সাপোজ। ঢাকা লিখলাম, এই যে দেখেন ঢাকা সিটি আমি টার্গেট করব। এখন এখানে দেখেন ঢাকা সিটির ভিতরে ২৫ মাইল পর্যন্ত ওরা হচ্ছে টার্গেট করছে। এখন আপনি বা আমি যদি চাই এটাকে কিন্তু কমাতে বা বাড়াতে পারবো। দেখেন আমি এটাকে ২০ মাইল করে দেই। ঢাকার ভিতরে ২০ মাইল। দেখেন এটা ছোট হয়ে গেল। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ছোট হয়ে গেল। সো এরকম করে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে কাজ করতে পারি। এখন দেখেন এখানে কি শুধুমাত্র আমরা ইনক্লুড করব? আমাদের যে প্লেস গুলো আছে দেখেন আমার এটা কিন্তু ঢাকার ভিতরে ২০ কিলোমিটার জুড়ে যারা আছে সবাইকে হচ্ছে দেখাবে। এখন দেখেন আমি কি শুধুমাত্র ঢাকার মানুষকে দেখাবো? না। আমি যদি চাই ঢাকার মানুষকে দেখাবো, কিন্তু আমি চাচ্ছি ঢাকার ভিতরে মহাখালীতে যারা আছে তাদেরকে দেখাবো না। মহাখালীতে আমার বিজনেস এমনিতেই খুব ভালো চলে। আমি মহাখালীতে হচ্ছে দেখাবো না। ঠিক আছে? সো চলেন দেখি আমি এক্সক্লুড করব কিভাবে? এটা কিন্তু আমি ইনক্লুড করে ফেললাম। এখন চলেন দেখি তো এক্সক্লুড করে কিভাবে? এড এক্সক্লুড এ যান। যে হচ্ছে এখানে আপনি এভাবে পিনও ড্রপ করতে পারেন, এই যে দেখেন। মহাখালী। ঠিক আছে? এই যে দেখেন মহাখালী আমি এভাবে করে দিছি। কিন্তু আমি সরাসরি টাইপ করেই দেখাই কারণ অনেক সময় দেখেন পিনে ভুল হয়। এই যে দেখেন মহাখালী ঢাকা চলে আসছে। মহাখালী টার্গেট করলাম। এই যে দেখেন পুরো ঢাকা শহরের মানুষকে দেখাবে। কিন্তু মহাখালী জুড়ে ১ মাইলের ভিতরে যারা আছে তাদেরকে কিন্তু দেখাবে না। ঠিক আছে? যে তাদেরকে কিন্তু দেখাবে না। সো মহাখালী এরিয়াটাই যে দেখেন সুন্দর করে ওরা হচ্ছে গোল একদম লাইন-টাইন করে দিছে। মহাখালী এরিয়া দেখেন এই যে গুলশান এই জায়গাগুলো কিন্তু দেখাবে। কারণ গুলশান কিন্তু মহাখালীর ভিতর পড়ে না। সো এরকম করে কিন্তু আমরা ইনক্লুডও করতে পারি। আমরা আবার হচ্ছে এক্সক্লুডও করতে পারি। কি সুন্দর সিস্টেম আমাদের জন্য কিন্তু Facebook দিয়ে রেখেছে। দেখেছেন? এরপর দেখেন আমরা এখানে চলে আসি। এইখান থেকে হচ্ছে আমাদের বাজেটিং অপশন। চলেন। এই জায়গাটা যেটা সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এর জন্য। ঠিক আছে? সো কাস্টম অডিয়েন্স আপাতত আমরা এখন দেখছি না। আমাদের আগে হচ্ছে সেভ অডিয়েন্সটা আমরা দেখব। যে এখান থেকে যে অডিয়েন্সটা ক্রিয়েট করব, আমরা আগে সেভ অডিয়েন্স দেখব। এরপরে যে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্সটাকে দেখার চেষ্টা করব। ঠিক আছে? আগে আমাদের একটা অডিয়েন্স হবে, দেন আমরা 2nd টা নিয়ে কাজ করব। সো এই যে এখান থেকে যেই কাস্টম অডিয়েন্স গুলো আছে সেগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো চলেন আমরা এখান থেকে বাকিগুলো নিয়ে হচ্ছে শুরু করি। এরপর দেখেন যে কাস্টম অডিয়েন্স এর এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে এজ সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে ডিটেইল টার্গেটিং। সো আমি একটা করে আপনাদেরকে বলি। দেখেন এজটা যখন আপনি সিলেক্ট করবেন তখন কিছু জিনিস মাথায় রেখে এজটাকে সিলেক্ট করার চেষ্টা করবেন। যেমন ১ম কথা হলো যে আপনি যখনই মানে এজটা সিলেক্ট করেন না কেন, আপনি যদি এইখানে আপনার অডিয়েন্সের কথা মাথায় রেখে সিলেক্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। কিভাবে পিছিয়ে পড়বেন দেখেন। ১ম কথা হচ্ছে যে আপনার এখানে যে অডিয়েন্সটা আছে, তাদের এজটা কেমন? যেমন আপনি টি-শার্ট নিয়ে কাজ করেন। তাহলে বলেন তো টি-শার্ট বা হুডি নিয়ে কাজ করেন। বর্তমান সময়ে তো হুডি চলতেছে। হুডির অডিয়েন্স কারা সবথেকে বেশি হয়?
ছোট হলে রিচ একটু কমতে পারে, বেশি ছোট হয়ে গেলে রিচ একটু কমবে। দেখেন এখানে কিন্তু যারা একটু যুবক বয়সের আছে তাদেরকে আমরা বেশি হচ্ছে টার্গেট করব। যেমন দেখেন ফেসবুকে কিন্তু আমরা 18 থেকে টার্গেটিং করার অপশন পাই। তাহলে 18 থেকে সাপোজ আমি 30 করে দিলাম বা 35 করে দিলাম সর্বোচ্চ, যে এদেরকে হচ্ছে আমি টার্গেট করব। কারণ দেখেন একজন 40-50 বছরের মানুষ ওভাবে হুডি পরে কিন্তু বের হচ্ছে না। আমাদেরকে প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? 14 এখানে আপনি টার্গেটিং করতে পারবেন না। আমাদের টার্গেটিং শুরু হয় হচ্ছে 18 থেকে। সো আমাদের এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আমি যখন এজটা সিলেক্ট করব তখন আমার অডিয়েন্সের কথা প্রপারলি মাথায় রেখে এরপরে হচ্ছে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে বেশি একটা বেনিফিশিয়াল কোনো কিছু হবে না। ঠিক আছে? এরপর দেখেন আমাদের এখানে জেন্ডার। দেখেন আপনি হুডি সেল করতেছেন। এখন বলেন তো হুডির জন্য জেন্ডার কি দিবেন? অল, মেন নাকি উমেন? কোনটা দিবেন? বোথ কেন দিবেন? দেখেন আপনাকে আগে বুঝতে হবে কিছু জিনিস যে আমার যে হুডিগুলো আছে হুডি সব থেকে বেশি কারা পরে। সবাই পরে এই বিষয়টা চিন্তা করতে হবে না। সবার আগে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে হুডি সব থেকে বেশি কারা পরে। আমার সব থেকে বেশি মানে সেল কাদের কাছে হয়? ছেলেদের কাছে হয় নাকি মেয়েদের কাছে হয়? এইখানে মেয়েরা ইন্টারেস্টেড থাকতে পারে বাট আমাদের ইন্টারেস্ট নরমাল এরকম হলে হবে না। আমাদেরকে কি লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্স দরকার। এখন একটা জিনিস বলেন তো, মানে আমার যে হুডি প্রোডাক্টটা আছে এটা সবথেকে বেশি ছেলেরা পরে। মেয়েরা যে পরে না তা না, কিন্তু পরে। কিন্তু তারা খুবই কম পরে। ঠিক আছে? উনারা খুবই কম হুডি পরে। কিন্তু ছেলেরা দেখবেন এই শীতের ভিতর অন্ততপক্ষে সবাই ২ থেকে ৩ টা হুডি কিনে বসে থাকে। সো আমাদেরকে এখানে যেহেতু আমরা টাকা ইনভেস্ট করতেছি, সো আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আমি যে হুডিগুলো সেল করব, এই হুডিগুলো কাদের জন্য? এগুলো কি ছেলেদের হুডি নাকি মেয়েদের হুডি? মেয়েদের হুডি কিন্তু আবার একটু অন্যরকম হয়। সো এখন আমাকে দেখতে হবে যে এটা ছেলেদের হুডি নাকি মেয়েদের হুডি। সো সাপোজ আমি আইডেন্টিফাই করতে পারছি যে এখানে যেহেতু আমাদের ছেলেদের সংখ্যা বেশি হুডির ক্ষেত্রে, তাহলে আমরা এখানে ছেলেদেরকেই বেশি টার্গেট করব। দেখেন আপনি যদি মেয়েদেরকেও টার্গেট করেন সেক্ষেত্রে কি হচ্ছে, 50,000 সাপোজ মেয়ে দেখতেছে। এখন 50,000-এর থেকে আপনার সেল কিন্তু কম আসবে। কিন্তু আপনি আরো 50,000 ছেলেকে এক্সট্রা দেখান, আপনি যে ক্যাম্পেইনটা করছেন সেখানে, দেখবেন ওইখান থেকে বেশি সেল আসবে। কারণ আপনার প্রোডাক্টের যে অডিয়েন্সটা বেশি, তাদের কাছে আপনি যত বেশি পৌঁছাবেন, তত বেশি হচ্ছে আপনার এখানে সেল আসবে। ঠিক আছে? যদি হুডি ছেলেরা বেশি পারচেজ করে তাহলে আপনি ছেলেদেরকে টার্গেট করেন। যেন ছেলেরা ওই জিনিসগুলোকে বেশি, বেশি দেখে আর বেশি, বেশি দেখে হচ্ছে বেশি, বেশি পারচেজ হয়। কারণ আপনি 50 জন মেয়েকে টার্গেট করে একটা ক্যাম্পেইন করলেন, দেখলেন এখানে আসলো ২ টা সেল। কিন্তু যেহেতু বিষয়টা হুডির, সো এটাকে আবার আপনি ছেলেদেরকেই শুধু টার্গেট করেন। ওই 50 জন মেয়েকে না দেখিয়ে ওই 50 জন তাহলে ছেলে দেখলো। দেখবেন ওইখান থেকে সেল বেশি আসবে। যেমন লিপস্টিক। আপনি যদি লিপস্টিক নিয়ে কাজ করেন, এখন কথা হচ্ছে যে এইটাতে কি ছেলেদের টার্গেট করার দরকার আছে? বা মেয়েদের জুয়েলারি, উমেন জুয়েলারি, হ্যাঁ? বা প্লাজো এই টাইপের যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে ছেলেদের টার্গেট করে কোনো লাভ হবে আপনার? ছেলেরা কি এগুলো বাই করে কখনো? এখন বলতে পারেন যে ছেলেরা তো গিফট দেওয়ার জন্য অনেক সময় বাই করতেই পারে। কিন্তু সেই জিনিসগুলো কি রেয়ার কেস না? এই জিনিসগুলো কিন্তু খুবই রেয়ার কেস। এখন কথা হচ্ছে রেয়ার কেসের দিকে আমরা হচ্ছে যাব না। ঠিক আছে? এই জায়গাটায় আমরা হচ্ছে যাব না। এরপরে দেখেন আমরা এখানে চলে আসছি হচ্ছে ডিটেইল টার্গেটিং এ। দেখেন মোস্ট ইম্পোর্টেন্ট একটা জায়গা যেখানে আমি আমার অডিয়েন্সকে টার্গেট করব। ঠিক আছে? ডিটেইল টার্গেটিং এ দেখেন আপনি আপনার অডিয়েন্সকে ৩ ভাগে টার্গেট করতে পারেন। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্ট,
আরেকটা হচ্ছে বিহেভিয়র। এগুলো কিন্তু আমরা মোটামুটি আগে একটু জেনেছিলাম যে ডেমোগ্রাফিক ভিত্তিক অডিয়েন্স কি, ইন্টারেস্ট ভিত্তিক অডিয়েন্স কি, বিহেভিয়রাল অডিয়েন্স কি, অডিয়েন্স সেগমেন্টেশনের ভিতরে এই কথাগুলো ছিল আমাদের। তাহলে চলেন আমরা একে একে একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমি কিছু জিনিস আগে বলে নেই যে ডিটেল টার্গেটিং এ সর্বোচ্চ আপনি 5টা থেকে 7টা অডিয়েন্সকে টার্গেট করবেন। এর বেশি এখানে টার্গেট করবেন না। এখানে হাজারও করতে পারবেন, শত করতে পারবেন। কিন্তু এখানে আপনি জাস্ট রিয়েল যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। চলেন দেখি আমি ডেমোগ্রাফিক অডিয়েন্সের ভিতর কি আছে। দেখেন এডুকেশন, মানে আপনি মানুষের এডুকেশন লেভেল ধরে টার্গেট করতে পারবেন। এই যে ইন স্কুল, হাই স্কুল গ্রেড, ডক্টর ডিগ্রি, কলেজ গার্ড, ঠিক আছে, কলেজ গ্রেড, প্রত্যেকটা জিনিস, ফিল্ড অফ স্টুডেন্ট এখানে সার্চ দেওয়ার অপশন আছে, স্কুলস এখানে সার্চ দেওয়ার অপশন আছে, ঠিক আছে। সো এই এডুকেশন ধরে আপনি এখানে টার্গেটিং করতে পারেন। তারপরে দেখেন এইখানে ফাইন্যান্সিয়ালের ভিতরে আছে হচ্ছে ইনকাম। এখানে যে ইনকামটা আছে এটা ইউএস এর জন্য, এটা আমাদের কোনো কাজে লাগবে না ওভাবে। আমরা যদি একটু লাইফ ইভেন্টে যাই, দেখেন অ্যানিভার্সারি উইদিন 30 ডে, অ্যানিভার্সারি উইদিন 31 to 60 ডে, অ্যাওয়ে ফ্রম হোম, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। এখন একটা জিনিস আমাকে একটু বলেন তো, যেমন আরো কিছু জিনিস দেখাই, যেমন দেখেন বার্থডে মান্থ অনুযায়ী আপনি টার্গেটিং করতে পারেন। সাপোজ আপনি যদি কোনো কেক ওনার হন, কেক সেল করেন, সো এরকম করে বার্থডে মান্থ ধরে আপনি টার্গেটিং করতে পারেন। এরপরে দেখেন ফ্রেন্ডস অফ ম্যান উইথ আ বার্থডে 0 to 7 days, 7 to 30 days, ফ্রেন্ডস অফ রিসেন্ট মুভ, ফ্রেন্ডস অফ উমেন উইথ আ বার্থডে 0 7 days, 7 30 month week, long distance relationship, new job, new engagement, newly engaged, 3 6 1 year, newly wed, মাত্র বিয়ে করছেন, 3 6 1 বছর, রিসেন্ট মুভ। এখন এইখানে আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথা কি পার্সোনাল না? আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখানে আমি কতভাবে টার্গেটিং করতে পারতেছি। মানে একজন ব্যক্তি যদি তার হোম টাউনের বাইরে থাকে তাকেও আমি টার্গেট করতে পারতেছি। এটা আমাদের কাছে খুব ভাল লাগতেছে। কিন্তু একটা জিনিস বলেন তো, যে এইখানে আমরা কিভাবে এই ডাটাগুলো পাচ্ছি? এই ডাটাগুলো তো তাহলে আমাদের এই ডাটাগুলো লিক হচ্ছে, তাই না? আমাদের এই ডাটাগুলো লিক হচ্ছে না? ক্লোথিং এর জন্য ক্লোথিং নিয়ে হচ্ছে টার্গেট করবেন। এগুলো দেখবেন। আগে এই জিনিসটা দেখাই, এরপরে হচ্ছে আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে? আমার এই ডাটাগুলোও কিন্তু Facebook এর কাছে আছে। ওই যে আপনারা যে দেন না যে মুভ করতেছেন এই জায়গায়, আপনি রিলেশনশিপে আছেন, এখানে আছেন, ওখানে আছেন, সব ওরা জানে। ইনফ্যাক্ট একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে ফ্রেন্ডস অফ বার্থডে, মানে আপনার ফ্রেন্ডের বার্থডে কতদিনের ভিতর আসতেছে সেইটাও হচ্ছে Facebook জানে। মানে Facebook জানে যে আপনার ফ্রেন্ডের বার্থডে কবে। তার মানে কি মানে আপনার বেস্ট ফ্রেন্ড কে এটাও হচ্ছে সে জানে। সো বুঝতেই পারছেন যে Facebook কিন্তু খুব হাই লেভেলের একটা আপনার উপর স্পাই করে এখানে। যে প্রত্যেকটা জিনিস ও হচ্ছে জানে। না হলে আপনি চিন্তা করেন যে নরমাল ভাবে এত কিছু কি Facebook এর জানার কথা? হুম? এত কিছু কিন্তু Facebook এর জানার কথা না। কিন্তু ও কিন্তু এগুলো নিয়ে টার্গেটিং পর্যন্ত করতেছে মানুষকে। এরপরে দেখেন প্যারেন্টস। সাপোজ আপনি বাচ্চাদের কোনো প্রোডাক্ট সেল করতেছেন। ঠিক আছে? আপনি বাচ্চাদের কোনো প্রোডাক্ট সেল করতেছেন। আচ্ছা এই যে এখানে ছিল। তাহলে এগুলো কিন্তু বেসিক্যালি পারচেজ করে হচ্ছে প্যারেন্টসরা। ঠিক আছে? সো বাচ্চাদের যদি কোনো প্রোডাক্ট হয় তাদেরকে এখান থেকে আপনি টার্গেট করতে পারেন। দেখেন এখানে অল প্যারেন্টস, 12 মান্থ, অ্যাডাল্ট, যেমন অ্যাডাল্টদের কখন টার্গেট করতে পারেন? সাপোজ আপনি এরকম কোনো কিছু সেল করতেছেন যেটার প্রাইসটা একটু বেশি, বাচ্চাদের জন্যই, অ্যাডাল্টদের জন্যই, বাট তারপরেও হচ্ছে প্রাইসিংটা একটু বেশি। বা আপনি কোনো ইউনিভার্সিটির হচ্ছে করছেন, বিজ্ঞাপন করছেন, তখন এদেরকে টার্গেট করতে পারেন। তারপরে দেখেন এখানে টিনেজার আছে, টডলার্স আছে, যারা বেসিক্যালি মাত্র হাঁটাচলা শিখতেছে। সো এরকম বেবিদের প্রোডাক্ট নিয়ে কেউ কাজ করলে এখান থেকে টার্গেট করতে পারেন।
এরপরে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস। সাপোজ আপনি হচ্ছে কোনো গিফট আইটেম দিয়ে থাকেন মানুষকে বা আপনার কোনো গিফট শপ আছে। সো এখান থেকে আপনি কিন্তু রিলেশনশিপে যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। এনগেজ যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। যারা সিঙ্গেল আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। যদি কোনো আপনার এরকম অ্যাপ থাকে যেখানে এগুলো সিঙ্গেলদের জন্য। সো এরকম করে যেমন ম্যারিডদেরকে টার্গেট করতে পারেন। সেপারেটেড এদেরকেও টার্গেট করতে পারেন। এরকম করে কিন্তু টার্গেট করে আপনি আপনার অডিয়েন্স গুলোকে চুজ করতে পারেন। তারপরে দেখেন ওয়ার্ক, এই যে ইন্ডাস্ট্রি দিয়ে দিছে। যেমন আমি বিজনেস ডিসিশন মেকার যারা আছে তাদেরকে আমি টার্গেট করব। আমার বিজনেসে এরকম কিছু লোক দরকার। সো তাদেরকে আমি টার্গেট করব। টার্গেট করে হচ্ছে এদেরকে আমি নিয়ে আসবো। সো এখান থেকে দেখেন আপনি কিন্তু একদম ইন্ডাস্ট্রি ধরে এখানে টার্গেট করতে পারতেছেন। মানে অপরচুনিটির কোনো অভাব নাই এখানে। কোনো যদি কোম্পানিকেও স্পেসিফিক ভাবে আপনি টার্গেট করেন করতে পারবেন যে কোম্পানির সাইজ 1 to 10 এমপ্লয়িজ, ঠিক আছে? এরকম করে কিন্তু এখান থেকে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এরপরে দেখেন আরো অনেক রকমের টার্গেটিং আছে। এই যে যেমন আইটি ডিসিশন মেকার যারা সিদ্ধান্তগুলো নিয়ে থাকে এদেরকে টার্গেট করতে পারেন। ম্যানেজমেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্টেরও টার্গেট করতে পারেন। জব টাইটেল খুঁজে আরো জব টাইটেল খোঁজার মানে অপরচুনিটি আছে। সেলস, এদেরকেও হচ্ছে টার্গেটিং করতে পারেন। হ্যাঁ? বিষয়গুলো কিন্তু খুবই ইজি। এরপরে দেখেন ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টের ভিতর কি আছেন চলেন দেখি। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং। দেখেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর লোক, সো আমাদের কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে একটা না একটা সময়। যে এখান থেকে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করব। আমরা মানুষগুলোকে টার্গেট করতে পারি যে কারা অ্যাডভার্টাইজিং এর উপর ইন্টারেস্টেড। তাদেরকে আমরা হচ্ছে টার্গেট করব। ঠিক আছে? এই যে এগ্রিকালচার আছে, কত কিছু এখানে আছে। তারপর দেখেন ব্যাংকিং, ব্যাংকিংটা ওপেন করি। এই যে ইনভেস্টমেন্ট, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং। দেখেন আপনি যখন ব্যাংকিং রিলেটেড কাজগুলো বেশি করবেন না, তখন আমাদের একটা স্পেশাল ক্যাটাগরি অ্যাড করতে হয়। ধরেন আপনি ক্রেডিট কার্ড নিয়ে কাজ করছেন, তাহলে আপনি কোন স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা ইউজ করবেন বলেন তো একজন? কোন স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা ইউজ করবেন? কারো মনে নাই অ্যাড স্পেশাল একটা ক্যাটাগরি ছিল না? হুম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি একদম প্রথম ক্যাম্পেইন লেভেলের শুরুতেই যেটা ছিল, কারো মনে নাই? সবাই ভুলে গেছেন? আমাদের ক্রেডিটের একটা অপশন ছিল না? ক্রেডিট, জব, হাউসহোল্ড, তারপরে হচ্ছে এই যে এই পলিটিক্যাল সোশ্যাল ইস্যু, এরকম কিছু স্পেশাল ক্যাটাগরি ছিল না? ওইগুলো সিলেক্ট করতে হয়। ভুলে গেছেন দেখছেন সবাই। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এরপর দেখেন এখানে ডিজাইন, চলেন আমরা এখানে যাই। দেখেন ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন। যেমন আপনি যদি কোনো গ্রাফিক ডিজাইন টার্গেট করতে চান, গ্রাফিক ডিজাইনারকে টার্গেট করতে চান করতে পারেন। ইন্টেরিয়র ডিজাইন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ, হেলথ কেয়ার, হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, নার্সিং। মানে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জায়গার মানুষকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে দেখেন অনলাইনে যে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং। মানে আমাদের যদি আইটি ইন্ডাস্ট্রির মানুষজনকে এখান থেকে টার্গেট করতে হয়, সাপোজ যারা অনলাইন অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্টেড, যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, তাদের নিয়ে কি আমাদের টার্গেট করা উচিত না? দেখেন আমরা যদি আইটি ইনস্টিটিউটের কথা বলি, তাহলে এখানে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্ট ফিল করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে কাজ করে, তাদেরকে কিন্তু বেশি হচ্ছে আমাদের টার্গেট করা উচিত, তাই না? যে যারা ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড তারাই তো আসবে। যেমন আপনারা সবাই এই ডিজিটাল মার্কেটিং কোর্সে আসার আগে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে সবাই ইন্টারেস্ট ছিলেন না? এরপরেই তো হয়তোবা ক্যাম্পেইন দেখে কোনোভাবে আপনারা হচ্ছে কনভিন্স হয়ে
দেন আমাদের এইখানে এসেছেন, তাই না? আপনাদের কিন্তু সবার মানে একটা ইচ্ছা ছিল যে ডিজিটাল মার্কেটিং হয়তোবা শিখবো। এরপরে আপনারা আস্তে, আস্তে হচ্ছে ক্যাম্পেইন গুলো দেখেছেন। ক্যাম্পেইন দেখে এরপরে হচ্ছে আমাদের UI ল্যাবে এসে এখন হচ্ছে ক্লাস করছেন। ঠিক আছে? সো আমাদের কিন্তু টার্গেটিংটা ওভাবেই করতে হয়। সো আমরাও যখন আমাদের অন্যান্য বিজনেসের জন্য করব তখন এই জিনিসগুলোকে আমরা ফলো করব। তারপর দেখেন পার্সোনাল ফাইন্যান্স, এই যে ক্রেডিট কার্ড আবার আসছে, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মর্টগেজ লোন, রিয়েল এস্টেট, রিটেল, এই যে এইগুলোর সময় কিন্তু আমাদের ওই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইউজ করতে হবে। ঠিক আছে? এটা মনে থাকে যেন সবার। তারপরে দেখেন রিটেল, সেলস, সায়েন্স, স্মল বিজনেস। সাপোজ আমি এরকম একটা ক্যাম্পেইন রান করতেছি যেটাতে যারা স্মল বিজনেস ওনার আছে তাদেরও প্রফিট হবে বা তাদেরকে আমি টার্গেট করতেছি মেইনলি। সো আমার কিন্তু এখানে এই যে দেখেন এই যে অপশন আছে। ঠিক আছে? অপশন কিন্তু আছে। তারপর দেখেন এন্টারটেইনমেন্টের ভিতর গেমস, কত রকমের এখানে গেমসের কথা বলা আছে। দেখেন এখানে গ্যাম্বলিংও আছে। এগুলো কিন্তু নিষিদ্ধ। কিন্তু মনে আছে কিছু, কিছু কান্ট্রিতে কি এগুলো করা যায় না? কিছু, কিছু কান্ট্রির ল অনুযায়ী কি এগুলোকে ওরা মানে অ্যাপ্রুভ করে দিছে না? সো যেহেতু ওরা ওইখান থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে, সো আপনি বা আমি বুঝতে পারছি যে ক্যাম্পেইন কিন্তু করা যাবে। কিন্তু বাংলাদেশে যদি আবার এই সকল ক্যাম্পেইন করেন তাহলে হবে? বাংলাদেশে এই সকল ক্যাম্পেইন করলে হবে না কিন্তু। কারণ এখানে কিন্তু এগুলো স্ট্রিক্টলি না করা। সো যেখানে যেটা না সেটা কি? না। আর যদি করা যায় তাহলে হচ্ছে শুধুমাত্র ওই জায়গাগুলোতে করবেন। কিন্তু আমাদের যেহেতু এখানে একটা মানে বলা যেতে পারে যে আমাদের নিজেদেরও একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে যে আমরা ইল্লিগাল কোনো কাজ করব না। তাই না? আমাদের ইল্লিগাল যদি এখন বলে যে ভাই একটা বেটিং এর ক্যাম্পেইন করে দেন, বেটিং রিলেটেড কোনো কিছু লিখব না। আমি একটা লিখব কি যে এখানে হচ্ছে প্রাইজ মানি দেওয়া হবে। এরপর অডিয়েন্সরা যখন আমার সাথে এসে নক করবে তখন আমি জুয়ার কথা বলবো বা বেটিং এর কথা বলবো। এরকম যদি কোনো ক্যাম্পেইন আসে তখন আমাদের কি করা উচিত? ক্যাম্পেইন গুলো কি নিবেন নাকি এগুলোকে রিজেক্ট করে দিবেন? দেখেন আপনি যদি বেডিং এর কথা না লিখেন তাহলে কিন্তু এইখানে এটা বেডিং হবে না। রয় আপনি নিবেন? জুয়ো তো প্রমোট করা ঠিক না। একজন আমাদের ভিতর থেকে নিবে, বাকি সবাই হচ্ছে রিজেক্ট। গ্রেট, না নেওয়াটাই ভালো। কারণ এগুলো নিলে কোনো না কোনো সময় আপনার বিজনেস ম্যানেজারের প্রবলেম হবেই, আপনার অ্যাড ম্যানেজারের প্রবলেম হবেই, প্লাস এখানে একটা যে সেলফ স্যাটিসফ্যাকশনের বিষয় আছে সেটাও আপনি কখনো পাবেন না। কারণ এই জিনিসগুলোতে অ্যাকচুয়ালি ইল্লিগাল হওয়া উচিত, তাই না? এরপরে দেখেন যে আমাদের এখানে আরো অনেক কিছু আছে, এগুলো সবগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো ১ থেকে ২ দিন লাগবে আপনাদের প্রপার রিসার্চ করতে। তারপর দেখেন লাইভ ইভেন্ট, কত কিছু এখানে আছে। এই জিনিসগুলো দেখবেন। তারপর দেখেন মুভি, মুভি অনুযায়ীও টার্গেট করতে পারবেন। যে একজন যদি অ্যাকশন মুভি পছন্দ করে, বলিউড মুভি পছন্দ করে, ডকুমেন্টারি, এদেরকে টার্গেট করবেন। ড্রামা, হরর, এরকম মুভিগুলো হচ্ছে বা মুভি লাভারদেরকে টার্গেট করবেন। তারপরে দেখেন মিউজিক, এই যে কত রকমের এখানে ক্লাসিক মিউজিক থেকে শুরু করে আপনার ড্যান্স মিউজিক, হিপ হপ সবকিছু আছে। জ্যাজও আছে দেখছেন? ওই যে পপ সং, হ্যাঁ পপ মিউজিকটাও আছে, রক মিউজিকও আছে। মানে মিউজিক ধরেও যদি কাউকে টার্গেট করতে চান করতে পারেন এখান থেকে। তারপর দেখি এখানে কি আছে রিডিং এ, বুক, কমিক, ই-বুক, আরো অনেক কিছু এখানে আছে। ম্যাগাজিন থেকে শুরু করে নিউজ পেপার পর্যন্ত। আপনি যদি নিউজ পেপারের প্রমোশন করতে চান তাহলে এই যে যারা, যারা হচ্ছে এরকম আছে তাদেরকে টার্গেট করতে পারেন। তারপরে দেখেন টিভি, টিভি শো গুলোকে টার্গেট করতে পারেন। রিয়েলিটি শো, গেম শো, টক শো। ঠিক আছে? এরকম যদি কোনো ক্যাম্পেইন করেন এখান থেকে টার্গেট করবেন। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনি যদি মানে ফ্রেন্ডশিপের উপর সাপোজ ফ্রেন্ডশিপ ডে আসতেছে, আপনি তখন আপনার গিফট শপে বা কেক শপে একটা ডিসকাউন্ট দিয়ে এরকম একটা ক্যাম্পেইন করতে পারেন। ম্যারেজ, মাদারহুড, প্যারেন্টিং, ওয়েডিং, সাপোজ আপনি যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে এদেরকে কিন্তু টার্গেট করা পসিবল।
তারপরে দেখেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, এই যে বডি বিল্ডিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা। আপনি যদি এখানে যে ফিটনেস রিলেটেড, জিম রিলেটেড কোনো প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ সেল করেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেমন এখানে অ্যালকোহল আছে, ওয়াইন, বিয়ার, বেভারেজ আছে, জুস, সফট ড্রিঙ্ক, টি, এগুলো নিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে কুকিং আছে এখানে, বেকিং রেসিপি, ঠিক আছে? অনেকে দেখা যায় যে রেসিপি খুঁজে। সো তাদেরকে কিন্তু আপনি কুকিং সার্ভিস দিবেন বা রান্না শেখাবেন, এরকম কোনো আ হয়তোবা প্রতিষ্ঠান খুলে তাদেরকে টার্গেট করতে পারেন। কুজিন দেখি কি আছে, চাইনিজ, গ্রিক, অনেক রকমের এখানে ফুড অ্যান্ড ড্রিংক এর বিষয়ও আছে। দেখেন, হ্যাঁ? তারপর দেখেন এখানে আমাদের রেস্টুরেন্ট আছে। সো এই রেস্টুরেন্ট গুলোকে, যে চাইনিজ, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ডিনার, কফি হাউস, এই জিনিসগুলোকেও টার্গেট করা পসিবল। তারপরে হচ্ছে হবিস অ্যান্ড অ্যাক্টিভিটি, যেমন দেখেন ক্রাফট, ডান্স, তারপর হচ্ছে ড্রয়িং, ঠিক আছে? ফাইন আর্ট, গিটার, ইনফ্যাক্ট গিটার পর্যন্ত হচ্ছে টার্গেট করা যাবে। তারপর হচ্ছে ফটোগ্রাফি। দেখেন, যারা আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করি বা ফটোগ্রাফি কেন্দ্রিক আমাদের হচ্ছে যদি এরকম কোনো কাজ আসে বা বিজনেসের অফার আসে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে এটাকে চুজ করতে পারেন, ঠিক আছে? তারপরে দেখেন হোম অ্যান্ড গার্ডেন, এগুলো দেখবেন আপনারা। পেট গুলোকে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় যে মানুষ এই খাবার সেল করে, কুকুর বিড়ালের হচ্ছে খাবার সেল করে, এগুলো বাংলাদেশে পাবেন না। এগুলো সব পাবেন হচ্ছে ইউরোপ বা আদার্স যে কান্ট্রি গুলো আছে, ওখানে হচ্ছে বেশি পাবেন। তারপরে যে পলিটিক্যাল ইস্যু নিয়ে যদি কোনো ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু টার্গেট করতে পারেন। দেখেন ওরা প্রত্যেকটা সেগমেন্টেশন করে রাখছে। তারপরে দেখেন ট্রাভেল, সাপোজ ট্রাভেল নিয়ে কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে? আমাদের সাপোজ ট্রাভেল নিয়ে কোনো কিছু করতে যাচ্ছেন, তাহলে দেখবেন সুন্দর করে এই জিনিসটা আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে ভেহিকলস আছে, এই যে দেখেন ভেহিকলস, কত রকমের ভেহিকলস আছে। কেউ যদি কোনো প্রকার ভেহিকলস নিয়ে এখানে পোস্ট করেন বা ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে কিন্তু এইগুলাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন, দেখেন এটার ভিতরে বিউটি, ফ্রেগ্রেন্সেস, হেয়ার স্পাস, ট্যাটু, মানে ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গাটার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই জায়গাগুলো থেকে আপনারা টার্গেটিংটা করবেন। তারপর দেখেন ক্লোথিং, দেখেন চিলড্রেন ক্লোথিং, মেন ক্লোথিং, শুজ, ওমেন্স ক্লোথিং, প্রত্যেকটা বিষয় এখানে আসে। ফ্যাশন অ্যাক্সেসরিজ, জুয়েলারি, মেয়েদেরকে যখন আপনি নিয়ে টার্গেট করবেন, তখন এখান থেকে করতে পারেন খুব ইজিলি। এই জিনিসগুলো করাটা কিন্তু খুব ইজি হবে আপনার জন্য, ঠিক আছে? এরপরে দেখেন এখানে শপিং আছে। শপিং একটু দেখবেন এই জিনিসগুলো, কুপন, টয়। তারপরে দেখেন স্পোর্টস আছে, দেন টেকনোলজি আছে, ঠিক আছে? এই বিষয়গুলো দেখবেন বা এই বিষয়গুলো আমাদেরকে হচ্ছে দেখতে হবে। তারপর দেখেন বিহেভিয়র। বিহেভিয়রের ভিতরে আমাদের এখানে অ্যানিভার্সারি আছে, আবার বিহেভিয়র আছে, তারপর হচ্ছে মোবাইল ডিভাইস। দেখেন মোবাইল ডিভাইস ইউজারের উপরও টার্গেট করতে পারবেন। কনজিউমার ক্লাসিফিকেশন করার দরকার নেই, এটা তো আমরা ইসে করতেছি, ঠিক আছে? ডিজিটাল অ্যাক্টিভিটি, এই যে দেখেন ডিজিটাল অ্যাক্টিভিটি কত কিছু এখানে আছে। ফেসবুক পেজ অ্যাডমিন থেকে শুরু করে আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্ক ক্রিয়েটর থেকে শুরু করে সব আছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন পারচেজ বিহেভিয়র, ট্রাভেল, সকার, প্রত্যেকটা বিষয় এখানে আছে। এখন কথা হলো এখানে এত টার্গেটিং করার সুযোগ, কিন্তু আমি আপনাদেরকে একটা বিজনেসের উদাহরণ দিয়ে করি, যেমন টি-শার্ট। সাপোজ আমি টি-শার্ট নিয়ে কাজ করব, তাহলে আমি কি করব? আমি আগে টি-শার্টটা লিখি। এই যে দেখেন টি-শার্ট চলে আসছে। টি-শার্ট চুজ করেন। এরপরে দেখবেন ওরা অনেকগুলো সাজেশন দিবে। যেমন দেখেন ভালো কিছু সাজেশন চলে আসছে। যেমন শার্ট,
তারপরে হচ্ছে ক্লোথিং, হ্যাঁ অনলাইন শপিংটা আমরা রাখতে পারি বা শপিং রাখতে পারি, বাস দ্যাটস ইট। এরকম ৫টার থেকে ৭টার ভিতরে রাখতে পারেন। ঠিক আছে? ৫টার থেকে ৭টার ভিতরে আপনি হচ্ছে টার্গেটিংটা করেন। এর বেশি টার্গেটিং এখানে করবেন না। ঠিক আছে? এর বেশি যদি টার্গেটিং করেন তাহলে কিন্তু দেখা যাবে অডিয়েন্স অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? এইখান থেকে আমি আমার অডিয়েন্সকে টার্গেট করব। শাহরুজ্জামান, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করবেন। আপনার অডিয়েন্সের যেমন এজ সিলেক্ট করেছেন, আপনার অডিয়েন্সের যেমন জেন্ডার সিলেক্ট করেছেন, ঠিক একইভাবে আপনার অডিয়েন্সের ইন্টারেস্টের জায়গাগুলো কোনটা? কোন ইন্টারেস্টের অডিয়েন্স আপনি চাচ্ছেন? এটাই তো মেইন জায়গা আপনার। এখান থেকে তাদেরকে সিলেক্ট করবেন। ঠিক আছে? যেমন দেখেন, যারা টি-শার্ট পরতে পছন্দ করে 18 থেকে 35 বছর বয়সী ছেলেদের কাছে হচ্ছে এই ক্যাম্পেইনটা যাবে। যারা ক্লোথিং এ ইন্টারেস্টেড 18 থেকে 35 বছর বয়সী ছেলে, তাদের কাছে আপনার ক্যাম্পেইনটা যাবে। এখন বুঝতে পারছেন যে এই ক্যাম্পেইনটা আমরা এভাবে কেন সাজাচ্ছি? আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এরপর দেখেন প্লেসমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন এখানে ২ রকমের প্লেসমেন্ট আছে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এখন দেখেন, প্রথমটা অ্যাডভান্টেজে এখানে আপনার কোনো ক্ষমতা নাই, এখানে সকল ক্ষমতা হচ্ছে ফেসবুকের কাছে। আর ম্যানুয়াল প্লেসমেন্টে আপনি প্লেসমেন্টগুলোকে নির্ধারণ করে দিতে পারেন। যেমন দেখেন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক আর হচ্ছে মেসেঞ্জার আছে। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম মোটামুটি ঠিক আছে, এই ২ জায়গায় আমাদের ক্যাম্পেইন যাবে। কিন্তু লাস্টের এই যে দুটো পার্ট, যে অডিয়েন্স নেটওয়ার্ক আর হচ্ছে মেসেঞ্জার, এই দুটো নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল অডিয়েন্স নেটওয়ার্কটা কি সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখেন, অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে এখানে থার্ড পার্টি নেটওয়ার্কগুলোকে বোঝাচ্ছে। থার্ড পার্টি নেটওয়ার্ক বলতে যেমন ফেসবুকের সাথে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো কোম্পানির এরকম কিন্তু চুক্তির মতো হয়ে থাকে। যেমন আমরা যখন গেম খেলি তখন অনেকে অ্যাড দেখতে পারেন না? যখন আপনি গেমস খেলেন, গেমস খেলার সময় দেখবেন নানা রকমের ক্যাম্পেইন চলে আসে আপনাদের সামনে। বলেন তো এগুলো দেখতে কি ভালো লাগে কারো কাছে? এই যে গেমসের মাঝখানে আমাদের যখন মানে অ্যাডস চলে আসে, তখন এগুলো কি বিরক্তিকর না আমাদের জন্য? যে একটা অ্যাডস চলে আসছে, এটাকে জাস্ট আমাদের ইনটেনশন তখন কি থাকে? আমাদের ইনটেনশন থাকে হচ্ছে জাস্ট এটাকে স্কিপ করতে হবে। আমি এটাকে কি করব? আমি এটাকে কোনমতে জাস্ট স্কিপ করে দিব, দ্যাটস ইট। আমার ইনটেনশন কিন্তু তখন এরকম থাকবে। তো এখন কথা হচ্ছে আমার ইনটেনশন যদি এরকম হয়, সো আমি যদি ক্যাম্পেইনগুলোই অডিয়েন্স নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করে রাখি, তাহলে দেখেন আমার অ্যাডটা কোথায়, কোথায় দেখাতে পারে? এই যে দেখেন অ্যাপ অ্যান্ড সাইট, মানে অন্যান্য এক্সটার্নাল, এখানে দেখেন এক্সটার্নাল অ্যাপ এবং সাইডে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা দেখাবে। কিন্তু আমার কথা হচ্ছে এই সকল জায়গায় তো আমার অ্যাড দেখিয়ে কোনো লাভ নাই। কারণ এক্সটার্নাল জায়গা থেকে মানুষজন বিরক্ত হবে ফেসবুকের অ্যাডস দেখে। সো আমরা এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্কটা অফ করে রাখতে পারি। এরপরে দেখেন এখানে মেসেঞ্জার আছে। আচ্ছা, আমরা যে মেসেঞ্জারে যখন ঢুকি তখন অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্যই মেসেঞ্জারে ঢুকি, তাই না? যে ইম্পর্টেন্ট কোনো কাজ করব তখন হচ্ছে আমি মেসেঞ্জারে যাই। এর ব্যতীত কি আমাদের মেসেঞ্জারে যাওয়া হয়? মানে ফ্রি সময় কাটানোর জন্য আমরা হচ্ছে ফেসবুকের ফিড স্ক্রল করে থাকি। কিন্তু দেখেন ফ্রি সময় কাটানোর জন্য কেউ আমাকে মেসেজ না দিলে আমি কিন্তু মেসেঞ্জারে যেয়ে বসে থাকবো না। ঠিক আছে? আমি কিন্তু মেসেঞ্জারে যেয়ে হচ্ছে বসে থাকবো না। সো এখন কথা হলো যে আপনি যদি মেসেঞ্জারে অ্যাডস গুলো দেখান, দেখবেন মেক্সিমাম মানুষ ইগনোর করবে। কেন ইগনোর করবে? সে হয়তোবা ইম্পর্টেন্ট কোনো কাজ বা কোনো কিছুর জন্য ঢুকেছিল। সো তখন আপনি অ্যাডটা যেহেতু দিয়ে রাখছেন, বাট আনফরচুনেটলি এটা কিন্তু মানে বলতেই পারেন যে এই জিনিসটা কিন্তু কাজে আসবে না। কারণ মানুষ দেখবে না। ঠিক আছে? মানুষ কিন্তু এটাকে হচ্ছে তখন পরিপূর্ণভাবে দেখবে না। সো আমরা এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন থাকবো। ঠিক আছে? আমরা এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন থাকবো যে
আমরা মেসেঞ্জারে যে অ্যাডটা দিচ্ছি এটা আদৌ কি মানে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে সেইটার উপর, ঠিক আছে? সেইটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো মেসেঞ্জারে কিন্তু ওরকম ভাবে আমরা বলতেই পারি যে আমাদের অডিয়েন্স গুলো আসবে না। সো এখন দেখেন যেহেতু এখান থেকে অডিয়েন্সের সংখ্যাটা একটু কমে যাবে, সো সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জারে দেওয়ার দরকার নাই। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আমাদের এখানে দরকার নেই। আর যদি মনে করেন যে আমরা মেসেঞ্জারে দেই, কখন দিব? যদি মেসেঞ্জারে বেশি আমাদের দেওয়ার দরকার হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে। আদারওয়াইজ দেওয়ার দরকার নাই আমাদের। এরপর দেখেন আমরা এখানে চলে আসি। এখান থেকে আমাদের এই বিষয়গুলো হচ্ছে থাকবে অটোমেটিক্যালি। এরপর দেখেন আমি কিছু জিনিস বলি আপনাদেরকে। এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। যেমন এইখানে স্পেসিফিক ডিভাইসে দেখাইতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন অল মোবাইল, অ্যান্ড্রয়েড, iOS এরকম ডিভাইস আপনি দেখাতে পারবেন। প্লাস হচ্ছে এই যে আপনি স্কিপেবল অ্যাড এর ক্ষেত্রে ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাড ইন দিস অ্যাড সেট এরকম করতে পারবেন। তারপর দেখেন অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, মানে যখন মানুষ কানেক্টেড থাকবে ওয়াইফাইতে তখন তাদেরকেই অ্যাড দেখাবে। ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে অ্যাডস দেখাবে না। কিন্তু একটা বিষয় বুঝেন, সেটা হলো যে আপনি যদি এরকম করে মানে ডিভাইস সিলেক্ট করে দেন, এই ওয়াইফাই সিলেক্ট করে দেন, তাহলে আপনার অ্যাডের রেজাল্টটা পড়বে আস্তে, আস্তে। কেন পড়বে? পড়ার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে যে এই যে আপনি মানুষকে ক্রাইটেরিয়ার ভিতরে বাঁধছেন। এখন সবসময় তো আর মানুষ মানে এরকমভাবে ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকবে না। এরকম হবে যে তারা হচ্ছে হয়তোবা মোবাইল ডেটাতে আছে। কিন্তু আপনার অ্যাডটা দেখে সে তো আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হতেই পারে। কিন্তু যখন আপনি এই জায়গাগুলোতে অফ করে দিবেন তখন কিন্তু অডিয়েন্সের সংখ্যা কমে যাবে। বা আপনি যদি ডিভাইস বেঁধে দেন তাহলেও দেখেন প্রবলেম আছে। এখানে ডিভাইস বেঁধে দিচ্ছেন কি হচ্ছে? মানুষ তাহলে নির্দিষ্ট কিছু ডিভাইসের মানুষই আপনার সাথে কানেক্টেড থাকবে। সো যেহেতু এখানে মানুষের সংখ্যাও নির্দিষ্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মানুষও বেশি একটা আপনার সাথে অ্যাটাচ হতে পারবে না। সো এই জায়গাগুলোতেও আমাদের প্রবলেম হবে। তো আমি যে জিনিসটা মনে করি এই অপশনটা হাইড আছে, এটা হাইডই থাক। দেখেন ফেসবুকের সাথে কাজ করে একটা জিনিস হচ্ছে মজা লাগে বা একটা বিষয় হচ্ছে আমাদের মানে মজার বিষয়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডে ডিফল্ট যে সেটিংস গুলো আছে, ঠিক আছে? ডিফল্ট যেই সেটিংস গুলো আছে সেগুলো যদি আমরা রেখে মোটামুটি লেভেলেরও একটা অ্যাড করি, দেখবেন যে এটার থেকে ভালো মানের একটা হচ্ছে আসবে, আপনার রেভিনিউ জেনারেট হবে। খুব ভালো মানের একটা রেভিনিউ জেনারেট হওয়ার পসিবিলিটি এখানে আছে। কিন্তু আপনি যদি বেশি চেঞ্জেস করেন, যেমন এইখানে আমরা যদি যারা ওয়াইফাইতে হবে তাদেরকে দিয়ে দিই, ডিভাইস দিয়ে দিলাম হচ্ছে শুধুমাত্র iOS, তাহলে দেখেন আমার কিন্তু অডিয়েন্স, আমরা যদি নরমাল কমন সেন্স দিয়েও চিন্তা করি তাহলে কিন্তু আমার অর্ধেক অডিয়েন্স এখান থেকে কমে গেল। ঠিক আছে? নরমাল অডিয়েন্স হচ্ছে আমার এখান থেকে কমে গেছে। সো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? যে আমরা অবশ্যই এডিট করব। এডিট করব না যে তা না। কিন্তু আমাকে বুঝে শুনে চিন্তা করে এরপরে হচ্ছে এডিট করতে হবে। তো আমি নেক্সট পার্টে চলে যাই, আমাদের থার্ড এবং লাস্ট যে অপশন। ঠিক আছে? থার্ড এবং লাস্ট যে পার্ট আছে আমরা সেইখানে চলে যাই। চলেন। দেখেন আমাদের যে তৃতীয় পার্টটা আছে এখানে হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকবে। এখানে আমরা প্রথমত এই ক্যারাসল কালেকশন দেখবো হচ্ছে সেলস অ্যাড এর সময়, এখন দেখবো না। আমি যদি এখান থেকে ক্রিয়েট অ্যাড এ চলে যাই জাস্ট, দেখেন এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাড ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? যেমন দেখেন আমরা এখানে আমাদের অ্যাডের ইমেজ সেট করব। ভালো যে কোনো একটা ইমেজ হচ্ছে সাপোজ আমি এখানে সেট করি, নেক্সটে যাই, ডান দিয়ে দিই, দ্যাটস ইট। এরপরে দেখেন আমি এগুলোর একটা প্রাইমারি টেক্সট দিয়ে দেব। প্রাইমারি টেক্সট বলতে কি আমাদের যে অ্যাড কপি লিখেছিলাম না আমরা সবাই, ওগুলো।
দেখেন এটা যখন আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে উপরে চলে আসবে। এই যে দেখেন উপরে চলে আসছে। এরপরে দেখেন এগুলোর জন্য আমাদের ট্র্যাকিং লাগবে না। ট্র্যাকিং গুলো এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আর কি দেখব। সো দেখেন আমাদের কিন্তু এখান থেকে কাজ হচ্ছে এতটুকুই আপাতত। এই ক্যাম্পেইন গুলোর জন্য আমাদের কাজ হচ্ছে এতটুকুই, যে আমরা এখান থেকে নরমাল ভাবে জাস্ট এই জিনিসটাকে সিলেক্ট করব, দ্যাটস ইট। আর কোনো এক্সট্রা কাজ, আর কোনো এক্সট্রা কোনো কিছু আপনাকে এইখানে করতে হবে না, ঠিক আছে? আর কোনো কিছু হচ্ছে এখানে আপনাকে এক্সট্রা করতে হবে না, দেন হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, ঠিক আছে? এই জায়গাটাতে জাস্ট নরমাল ভাবে আপনি আর কি পাবলিশ করে দিবেন, দ্যাটস ইট। এরপরে দেখেন যে আমাদের কিন্তু তাহলে একটা ক্যাম্পেইন দিয়ে আমরা মোটামুটি লেভেলের একটা আইডিয়া হচ্ছে জেনারেট করতে পেরেছি, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এটাকে ক্লোজ করি, ক্লোজ করে এখন হচ্ছে এগুলোকে কেটে দিই। এখন মনে আছে যে আমি যখন ক্যাম্পেইন করছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের এইখানে আরো কয়েক রকমের অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্স। এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখব, ঠিক আছে? দেখেন এইখানে কিছু বিষয় আছে যে আমাদের আবার পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ না করলে কিন্তু এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? পিক্সেল সেটআপ করতে হবে, দেন যে হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পারবেন। সো আমরা চলেন ফার্স্টে একটু দেখি যে কিভাবে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। আমি আজকে দেখাবো ফেসবুকেরটা। ফেসবুকেরটা পর্যন্তই হচ্ছে আজকে থাকবে। নেক্সট ক্লাসে যে পিক্সেল সেটআপ করে এরপরে হচ্ছে আমি এর পরেরটা দেখাবো আরকি। সো প্রথম হচ্ছে আমি আবার ফেসবুকের আরেকটা ট্যাব অন করে নিই, তাহলে দেখাতে সুবিধা হবে আপনাদেরকে। সর্বপ্রথম যখনই অ্যাকাউন্টে যাবেন নিজের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, বা যে অ্যাড অ্যাকাউন্টে কাজ করবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন আমরা একটু দেখি যে অডিয়েন্সের বিষয়টা কিভাবে করতে হয়। চলেন এখান থেকে আমি একটু ক্রিয়েটে যাই, বোঝানোর সুবিধার্থে আবার একটা ক্যাম্পেইন নিয়ে নিই, তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনারা। দেখেন এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিয়ে আমরা কাজ করব। এই যে আমরা এখানে চলে আসছি। আর এগুলো হচ্ছে কেটে দেই। দেখেন প্রথমত অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আপনাদের এই 3 ডটের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে অডিয়েন্স লিখা অপশনই পাবেন। ওপেন করেন এটাকে নিউ ট্যাবে। আমি আবার অ্যাড সেটে চলে যাই। অ্যাড সেট থেকে দেখেন আমি যখন এখানে যে অডিয়েন্স ক্রিয়েট করতে আসতাম না, তখন এখানে যে লুকালাইক আর কাস্টম অডিয়েন্স ছিল। সো এখন কথা হচ্ছে যে যখন আমি অডিয়েন্সে আসলাম, এই যে এই অল টুল থেকে অডিয়েন্স এখানে পাবেন, বা একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবেন অডিয়েন্স পেয়ে যাবেন। এখানে এসে বেসিক্যালি অডিয়েন্স মেক করা যায়। দেখেন এখানে আমরা ক্রিয়েট অডিয়েন্সে যাব। ক্রিয়েট অডিয়েন্স থেকে আমরা হচ্ছে এখানে চলে আসবো কাস্টম অডিয়েন্সে। এখন দেখেন এখানে ২ রকমের সোর্স আছে। একটা হচ্ছে ইওর সোর্স, আরেকটা হচ্ছে মেটা সোর্স। আমরা আজকে মেটা সোর্সটা দেখব। এই ইওর সোর্স দেখার জন্য আমাদেরকে হচ্ছে পিক্সেল সেটআপ করতে হবে। সো পিক্সেল সেটআপটা আমরা নেক্সট ক্লাসে দেখব আরকি। ঠিক আছে? দেখেন এখান থেকে মেটা সোর্সের ভিতরে আপনি আপনার ভিডিও, লিড, ফেসবুক পেজ এগুলোর থেকে আরকি বেসিক্যালি আপনি ডেটা কালেক্ট করে রিমার্কেটিং করতে পারবেন, বা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এখন দেখেন আমরা এখানে যে অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি সেটার নামটা কি? সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। মানে আমরা
এতক্ষণ যে অডিয়েন্সটা করেছিলাম সেটা ছিল নিজেদের মতো, নিজের একটা আন্দাজে ঢিল ছুঁড়েছি। কিন্তু এখন আমি যে অডিয়েন্স করব এটা করব হচ্ছে ডাটার ভিত্তিতে। ঠিক আছে, আমি এখন নির্দিষ্ট একটা ডাটা নিয়ে হচ্ছে কাজ করব। সো বুঝতেই পারছেন, যেহেতু এখানে আমি নির্দিষ্ট একটি ডাটা নিয়ে হচ্ছে কাজ করব, সো এখানে কিন্তু আমাদের হচ্ছে হিউজ পরিমাণে কাজ করতে হবে। ঠিক আছে, প্লাস আরেকটা বিষয় হচ্ছে দেখেন, যখন আপনি ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনার রেজাল্ট ভালো আসার পসিবিলিটি 100% বাড়বে। সো দেখেন এখন এখানে কিভাবে আমরা এই অডিয়েন্সটা ক্রিয়েট করি। যেমন ফেসবুক পেজ থেকে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন আপনাকে প্রথমত পেজটা চুজ করতে হবে, কোন পেজের জন্য কাজ করতেছেন। এরপরে দেখেন ইভেন্ট। সাপোজ আমার পেজে যারা লাইক এবং ফলো করে তাদেরকে নিয়ে আমি একটা ক্যাম্পেইন করব, তাদেরকে শুধুমাত্র আমি আমার অ্যাডটা দেখাবো। তাহলে দেখেন এখান থেকে তাদেরকে কিন্তু অ্যাড দেখাতে পারবেন। এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, আপনার পেজের সাথে যারা যারা এঙ্গেজ তাদের সবাইকে নিয়েও একটা ক্যাম্পেইন করতে পারেন। তারপর দেখেন এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, তাদেরকে নিয়েও আপনি ক্যাম্পেইন করতে পারেন। এরপরে দেখেন হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, মানে আপনার সাথে জাস্ট সামহাও অ্যাড হয়েছে তাকেও আপনি দেখাতে পারবেন। তারপর দেখেন হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, যেমন লার্ন মোর, শপ নাও, এরকম কল টু অ্যাকশন বাটন থাকে না, সেন্ড মেসেজ, এরকম যে কোনো একটা বাটনে প্রেস করলেও কি তাদেরকে নিয়েও আমি ক্যাম্পেইন করতে পারবো। বা হু সেন্ট মেসেজ টু ইউর পেজ, আপনার পেজে কে কে মেসেজ সেন্ড করেছে তাদেরকে নিয়েও হচ্ছে আপনি এখানে ক্যাম্পেইন রান করতে পারবেন। দেখছেন বিষয়গুলো কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে খুবই সুন্দর আমাদের জন্য। সাপোজ আমার পেজে কে কে হচ্ছে লাইক কমেন্ট করছে, তাদেরকে নিয়ে একটা ক্যাম্পেইন মেক করে ফেলে, চলেন। দেখেন এখানে আরো ইনক্লুড করতে পারবেন। যেমন আমি যদি আরো ইনক্লুড করি তাহলে এখানে অর দিয়ে চলে আসলো, অর এনিওয়ান হু ভিজিট ইউর পেজ। দেখেন এখানে দুই রকমের আছে, একটা হচ্ছে অর আরেকটা হচ্ছে অল। দেখেন এখানে যখন আমার অর ছিল মানে কি, কেউ যদি আমার ফেসবুক পেজে লাইক বা ফলো করে তাকেও হচ্ছে ক্যাম্পেইন দেখাবে, কেউ আমার ফেসবুক পেজে যদি জাস্ট ভিজিট করে তাকেও দেখাবে। কিন্তু এইখানে যদি আপনি অল দিয়ে দেন তাহলে একজন মানুষকে আপনার ফেসবুক পেজে লাইক আর ফলো করতে হবে, প্লাস হচ্ছে ভিজিট করতে হবে, দেন যে সে মানে ক্যাম্পেইনটা দেখাবে, ফেসবুক ক্যাম্পেইনটা দেখাবে। সো সব সময় এনি দিয়ে রাখবেন, মানে অরটা থাকবে। এরপর দেখেন রিটেনশন। সাপোজ আপনার পেজে বা আপনার ফেসবুকে যে অ্যাডগুলো করতেছেন সেগুলোর সাথে ৩৬৫ দিনের ভিতর যদি আপনার পেজটা কেউ ভিজিট করে তাহলে তাকে টার্গেট করবে। কিন্তু দেখেন ৩৬৫ দিন আগে যে আমার এখানে এসেছিল তাকে নিয়ে কিন্তু বেসিক্যালি কোনো লাভ নাই, কারণ সে আপনাকে ভুলে গেছে। রিটেনশন মানে কি, যে কত দিনের ভিতর মানুষ আপনার পেজটাকে দেখেছে সেইটা অনুযায়ী মানুষকে টার্গেট করা। সাপোজ ৩০ দিনের ভিতরে যারা এই অ্যাক্টিভিটি গুলোর সাথে ছিল আমার পেজের তাদেরকে আমি টার্গেট করব। এরপরে হচ্ছে অডিয়েন্সের যে কোনো একটা নাম, অডিয়েন্সের যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে হচ্ছে আপনি এই অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, যে কোনো একটা নাম আর যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে যাবেন, দ্যাটস ইট, আপনার কিন্তু এখানে অডিয়েন্স ক্রিয়েট করা শেষ। তো এই কাস্টম অডিয়েন্সকে আপনি আবার এই যে এখান থেকে টার্গেট করতে পারেন। এই যে কাস্টম অডিয়েন্সের যে এই যে দেখেন আমরা যে অডিয়েন্সটা মেক করলাম সেটাকে আপনি টার্গেট করে দেন। খুবই সিম্পল বিষয়টা। এটার জন্য হচ্ছে ব্যাংকে একটু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? না টাকা দিয়ে হবে না, এটা হচ্ছে ডলার লাগবে আমাদের। সো এভাবে আপনি কাস্টম অডিয়েন্সটা মেক করবেন। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স মেক করে তখন আর এই যে ডিটেল টার্গেটিং করতে হবে না, আপনি সরাসরি হচ্ছে কাস্টম অডিয়েন্সকে নিয়ে কাজ করেন। ঠিক আছে, আপনার আর কিছু লাগবে না, আপনি কাস্টম অডিয়েন্স নিয়ে সরাসরি হচ্ছে কাজ করেন, দেখবেন এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে। আর আরেকটা বিষয় দেখেন, যে এখানে যদি আমি চলে যাই এই অডিয়েন্সে,
এখানে আরেক রকমের অডিয়েন্স মেক করা যায়, সেটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। এখন লুকালাইক অডিয়েন্স মানে কি? লুকালাইক মানে হচ্ছে মানে আপনার মতোই, লুক আলাইক মানে আপনার মতোই অনেকটা দেখতে। সো এখন দেখেন লুকালাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে। আমরা যে কোনো একটা যে সেভ আমাদের কাস্টম অডিয়েন্স ছিল সেইটাকেই আমরা হচ্ছে এইখানে সাপোজ এডিট করলাম। আরেকটা জিনিস বাড়িয়ে দেই, আপডেটে যাই। এখন দেখেন এই অপশনটার পর কিন্তু ক্রিয়েট আ লুকালাইক অডিয়েন্স অপশন চলে আসছে। ঠিক আছে, ক্রিয়েট আ লুকালাইক অডিয়েন্সের অপশনটা চলে আসছে। সো এখন কথা হচ্ছে যে আপনি ক্রিয়েট আ লুকালাইক অডিয়েন্সে যাবেন। যাওয়ার পরে আপনার কাজ বেশি একটা নাই। লুকালাইক অডিয়েন্সের একটা নাম থাকবে, নরমালি দিবেন, একটা লোকেশন সেট করতে হবে। যেমন আপনি ঢাকার ভিতরে মানুষকে চাচ্ছেন কিনা, এইখানে একটা লোকেশন সেট করতে হয়। ঠিক আছে, ব্রাউজে যাই, কান্ট্রিতে যাই, এশিয়া, বাংলাদেশ। আচ্ছা, আমরা সাপোজ বাংলাদেশ করে দিলাম। এখানে ম্যাচ হচ্ছে না, আমাদেরকে তাহলে বাংলাদেশ এভাবেই করতে হবে। আমরা করে দিলাম। করার পরে দেখেন যে এইখানে আমাদেরকে একটা সাইজ দেওয়া হয়েছে। যেমন দেখেন আমি সাপোজ এখানে কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম আগে, কাস্টম অডিয়েন্স, যারা বেসিক্যালি আমার ফেসবুক পেজে লাইক বা কমেন্ট করছে তাদেরকে নিয়ে। এখন আমার ফেসবুক পেজে যে লাইক বা কমেন্ট করেছে তাদের মতো দেখতে হাজার হাজার মানুষ আছে যারা অন্য অন্য পেজগুলোতে লাইক বা ফলো করে, যারা হচ্ছে আমার নিশ রিলেভেন্ট, মানে আমি ক্রিকেট নিয়ে কাজ করলে তারাও হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করে। এরকম জায়গাগুলোতে যেয়ে কিন্তু মানুষজন হচ্ছে মানে মেসেজ টেসেজ করে থাকে। সো যেহেতু এখানে এই বিষয়টা আছে বা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমরা এখানে আমাদের সেম সাইজের অডিয়েন্সকে চুজ করব। দেখেন এখানে যদি আপনি দেন 2% বা সাপোজ 10%, তাহলে আপনার ফেসবুক পেজে যে লাইক বা কমেন্ট করে এরকম 7.6 মিলিয়ন মানুষকে আরো দেখাবে এটা। কিন্তু দেখেন লুকালাইক অডিয়েন্সের একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন যত বেশি আপনি এখানে বাড়াবেন তত আপনার জন্য লাভ, বিষয়টা আসলে ভুল। এখানে আপনি যত কম রাখবেন, 1% দেওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট। কেন 1% দেওয়াটা সব থেকে বেস্ট? এর পিছনে রিজন হচ্ছে আপনি যদি এখানে 10 দেন, আপনি মনে করছেন অডিয়েন্সের সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে এখানে অডিয়েন্সের সংখ্যা তো বাড়ছে, কিন্তু অডিয়েন্সের যে নেচার বা ইন্টারেস্ট সেটা কিন্তু আরো ব্রড হয়ে যাচ্ছে। মানে যে কোনো কেউ যদি লাইক বা কমেন্ট করে তাহলেই শুধুমাত্র তাদেরকে নিবে। কিন্তু আপনি যদি 10% চলে যান তাহলে ধরেন কেউ কারো পোস্টে শুধুমাত্র যদি সিনও করে তাহলেও নিয়ে নিতে পারে। সো যদি লুকালাইক অডিয়েন্সে ভালো রেজাল্ট চান তাহলে এখান থেকে 1% রেখে ক্রিয়েট অডিয়েন্স করবেন, আপনার কিন্তু লুকালাইক অডিয়েন্সও ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, খুব সিম্পল বিষয়গুলো। আচ্ছা, আপনারা হচ্ছে ফুল একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন, পারবেন না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি এখন প্র্যাকটিস করা যাবে না? আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন পারবেন না, নেক্সট ক্লাসে দেখবেন আমি যখন ক্যাম্পেইন দেখাবো সবগুলো দেখবেন বলবেন যে এগুলো তো সব হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মতোই সেম। প্রত্যেকটা জিনিস দেখবেন সেম থাকবে। ঠিক আছে, সো আপনারা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তাহলে একটু ট্রাই করেন।